ধর্মঘট প্রত্যাহার হলেও কমেনি সিলিন্ডার গ্যাসের দাম। সপ্তাহ ব্যবধানে বেড়েছে শীতকালীন সবজির দাম, চড়া ইলিশ ও মাংসের দাম। চট্টগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, ৯ সদস্য সহ ৩ জন নিহত। মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক, কুয়াশার কারণে ঘটছে দুর্ঘটনা। নির্বাচন ঘিরে সুন্দরবনের গোলাখালী দ্বীপে নতুন স্বপ্ন, প্রকৃতির সঙ্গে লড়াইয়ে দিয়ে তাদের পাশে চান ভোটাররা। দাবি সড়ক ও সুপেয় পানি। ১৪ বছর পর শুরু হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। ২৯ জানুয়ারি উদ্বোধন। দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা। কমছে দিন রাতের তাপমাত্রার গড় ব্যবধান। ঘন কুয়াশায় কমছে রৌদ্রোজ্জ্বল দিনের সংখ্যা। বিরূপ প্রভাব জনস্বাস্থ্য ও কৃষিতে। লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। সহিংসতায় নিহত ২১ জন। বন্ধ ইন্টারনেট সংযোগ। এবং স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। আমন্ত্রণ সংবাদ সকালে। শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি মনা সাদাত। এবার বিস্তারিত। এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট তুলে নিলেও এখনো মেলেনি সমাধান। কমেনি এলপিজি গ্যাসের দাম, বাড়েনি সরবরাহ। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির সঙ্গে বৈঠকের পর দাবি পূরণের আশ্বাস পেয়ে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করলেও এখনও বন্ধ রয়েছে অনেক দোকান। ব্যবসায়ীরা ভোক্তা অধিকারের অভিযান বন্ধ এবং ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫০০ টাকা নির্ধারণের দাবি জানালেও এখনও ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২,০০০ টাকায়। বাধ্য হয়ে এ দামে সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের। সাপ্তাহিক ছুটির দিনেও স্বস্তি নেই কাঁচা বাজারে। সরবরাহ কম থাকায় ঊর্ধ্বমুখী মাছের বাজারও। চাঁদপুরের বাজারে পর্যাপ্ত চাষের মাছ থাকলেও নদীর মাছের সংকট দেখা দেয়। ইলিশ সহ সব ধরনের মাছ চড়া দামে বিক্রি হচ্ছে। ১ কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩,৫০০ টাকায়। এদিকে সরবরাহ বাড়ায় বরগুনার মাছের বাজারে মিলেছে কিছুটা স্বস্তি। ছুটির দিনে ক্রেতার চাপ থাকলেও মাছের প্রকার ভেদে প্রতি কেজি মাছের দাম কমেছে ৫০ থেকে ১০০ টাকা। ময়মনসিংহে প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। দর্শক, কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকদুরা মিতি। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাবো তার কাছ থেকে। মিতি, ছুটির দিন কি অবস্থা বাজারের পরিস্থিতি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ মোনা। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারণ বাজারে। এখানে পুরো বাজার ঘুরে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় অনেকটাই বাড়তি। আমি যদি নির্দিষ্ট করে বলতে চাই তাহলে সবজির ক্ষেত্রে গত সপ্তাহে টমেটো ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। অন্যদিকে মূলার কথা না বললেই নয়, মূলা গত সপ্তাহে কিন্তু ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হলেও এই সপ্তাহে কিন্তু ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজের দাম টানা কয়েক সপ্তাহের পর পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও কিন্তু কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। শুধু সবজির ক্ষেত্রে নয়, আমরা কিন্তু মাছ মাংসের বাজারেও এমনটাই দেখেছি যে জিনিসপত্রের দাম অনেকটাই বাড়তি। গত সপ্তাহে দেশি মুরগি ৫৫০ টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে। অন্যদিকে ব্রয়লার মুরগি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে, যা গত সপ্তাহে কিন্তু বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৫০ টাকা দরে। তবে শুধু মাংসের ক্ষেত্রে নয়, মাছের দামও কিছুটা বেড়েছে। সবার পছন্দের তালিকায় শীর্ষে যে মাছ রয়েছে ইলিশ, তা কিন্তু একেবারে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে। কেননা বড় সাইজের প্রতি কেজি ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে ৩৫০০ থেকে ৩৬০০ টাকা দরে। অন্যদিকে ছোট সাইজের যে ইলিশটা রয়েছে তার দামও কিন্তু ২,০০০-এর উপরে। এছাড়াও মাছের মধ্যে সবথেকে কম দামে বিক্রি হচ্ছে পাঙ্গাস এবং তেলাপিয়া, যার মূল্যও কিন্তু ১৭০ থেকে ১৮০ টাকা। অন্যদিকে দেশি মাছের দাম যদি আমি বলতে চাই তা কিন্তু
তা কিন্তু একেবারে নাগালের বাইরে। দেশি মাছ কিন্তু অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। মোনা পুরো বাজার ঘুরে বিক্রেতারা যেমনটা বলছেন যে শীতের মৌসুম চললেও কিন্তু সরবরাহ চাহিদা অনুযায়ী না থাকায় প্রত্যেকটি সবজির দাম গত সপ্তাহের তুলনায় অনেকটাই বাড়তি, এবং তারা যেমনটা বলছেন যে সরবরাহ যদি যথাযথ হয় তাহলে কিন্তু দাম খুব শীঘ্রই কমে আসবে। মোনা, রাজধানীর কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিতি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারণ বাজার থেকে নিত্য পণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাকদুরা মিতি। দর্শক, লক্ষ্মীপুরেও জয়পুরহাটের বাজারের পরিস্থিতি জানবো এবার। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম ও রেজাউল করিম রেজা। প্রথমে চলে যাচ্ছি লক্ষ্মীপুরে। সাইফুল, বাজারে সবজি সরবরাহ কেমন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। কাঁচা বাজারে এখানকার যে শাকসবজির দাম রয়েছে, এই শাকসবজির দাম গত সপ্তাহে এই সপ্তাহে প্রতি কেজিতে 10 থেকে 25 টাকা করে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যে সিম রয়েছে, সিম 60 টাকা করে বিক্রি করা হচ্ছে। গত সপ্তাহে এই সিম বিক্রি করা হয়েছে 50 টাকার দরে। এছাড়া শসা 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। শসা গত সপ্তাহে বিক্রি করা হয়েছে 60 টাকা দরে। এছাড়া রয়েছে যে কাঁচামরিচ বর্তমানে 160 টাকা কেজি করে বিক্রি করা হয়েছে, যা গত সপ্তাহে 120 টাকা করে বিক্রি করা হয়েছে। কাঁচামরিচে 40 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এছাড়া যে অন্যান্য শাকসবজি রয়েছে, বিশেষ করে কলা, পটল, সিম, সবগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। নিত্যপণ্য দ্রব্যের মধ্যে আমরা যদি বলি যে আলু রয়েছে, যে নতুন আলু বাজারে রয়েছে, সে আলু আজ বিক্রি করা হচ্ছে 28 টাকা কেজি করে। গত সপ্তাহে আলু বিক্রি করা হয়েছে এর আগে যে ছিল যে পুরোনো আলু, যেটা গত সপ্তাহে 14 টাকা করে বিক্রি করা হচ্ছে, বর্তমানে আজকে বিক্রি করা হচ্ছে 18 টাকা দামে। এবং চিনি 5 টাকা বৃদ্ধি পেয়ে 100 টাকা চিনি 105 টাকা করে বিক্রি করা হচ্ছে। পেঁয়াজ যেটা 70 টাকা দামে বিক্রি করা হচ্ছে, সেই পেঁয়াজ বিক্রি করা হচ্ছে আজ 75 টাকা দামে। এছাড়াও কলা বিক্রি করা হচ্ছে 40 টাকা করে হাড়ি। এই ছিল লক্ষ্মীপুর থেকে শাকসবজি বাজারের সর্বশেষ খবর। আমরা চলে যাব জয়পুরহাটে। জয়পুরহাটে রয়েছে রেজাউল করিম। হ্যাঁ সাইফুল, আপনি লক্ষ্মীপুরের খবরাখবর জানাচ্ছিলেন বাজার দরের, এবং আমি এখন জয়পুরহাটের এই নিত্য প্রয়োজনীয় বাজারের খবরাখবর জানাচ্ছি। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে কাঁচা সবজির বাজার, যে এটা কাঁচা সবজির বাজার অন্য বছর কিন্তু শীতকালীন সবজির দাম কিন্তু অনেক কম থাকে। অর্থাৎ এই টানা যে শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার সঙ্গে যে পাল্লা দিয়ে এই যে শীত এবং দমকা বাতাসে কিন্তু সকালে যে সাধারণ মানুষেরা তারা কিন্তু স্থানীয় হাট বাজারে তাদের জমি থেকে সবজিগুলো বাজারে সরবরাহ করতে পারছে না। এই জন্য অনেকটাই ব্যাহত হচ্ছে এবং কৃষকরা আনতে পারছে না। এই জন্য আমদানি এখানে সরবরাহ বাজারে কম হওয়ার কারণে দাম কিছুটা বেশি। আর আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে মাছুয়া বাজার। জয়পুরহাটের অনেক গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বাজার। এই বাজারে যেহেতু প্রতিদিনই কিন্তু এখানে নানা শ্রেণী পেশার মানুষ এখানে বাজার করে থাকেন। তো এটা এখন এখানে মাংসের বাজার, তো পাশেই মাছের বাজার আছে। মাছের বাজারে যেটি আমি খোঁজ দিয়েছি, প্রত্যেকটি মাছের প্রতি কেজি কিন্তু 100 টাকা করে, মানে তারা কিনতেই বেশি লাগছে তাদের, এবং এ কারণে কিন্তু 100 টাকা পর্যন্ত মাছের বাজারের দাম বেশি বিক্রি করতে হচ্ছে। আর এই গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 5 টাকা থেকে 8 টাকা পর্যন্ত চিনি এবং সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং মাছের বাজার বৃদ্ধি পেয়েছে। তো এখানে খাসির এবং গরুর মাংস, যেটা 1100 টাকা খাসির মাংস, 700 টাকা গরুর মাংস, এভাবেই বিক্রি হচ্ছে। তবে এখানকার অভিযোগ করেছেন এই বাজারটি পৌর সবার কিন্তু দীর্ঘ প্রায় 30-35 বছর থেকে করে সংস্কার না হয় সাধারণ মানুষ খুব ভোগান্তির মধ্যে আছে। এখানে সংস্কার করা দরকার পৌর কর্তৃপক্ষের। এই ছিল আমার জয়পুরহাটের এই বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। মোনা। সাইফুল, রেজা, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর ও জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার আইডিএলসি জনতার ভোট।
সুন্দরবনের গহীনে নদী বেষ্টিত প্রত্যন্ত দ্বীপ গোলাখালী, যেখানে বসবাস শতাধিক ভোটারের। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকেন যারা। নির্বাচনের সময়ে তারা ভোট দেন কিভাবে, নেতা নির্বাচন নিয়েই বা তাদের ভাবনা কি, তা জানতে জনতার ভোট নিয়ে এমন দুর্গম এলাকায় যায় দেশ টিভি। গোলাখালীর ভোটারদের প্রত্যাশা নিয়ে সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সারকে সঙ্গে নিয়ে জানাতুল মোহনার প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন শাহ আলম। আমাদের সুযোগ সুবিধা দেয়নি, কি ভালো মন্দ কোনো কথাও বলিনি যে তোমাকে এই হবে তোমাকে এই দেবো এই দেবো, কেউ কোনোদিন বলিনি। ছোট ছোট বাচ্চারা নদী পার হয়ে যাওয়া, নদী পার হয়ে আসা, এ খুব কষ্টকর। আমাদেরও নিজেদেরও তো শান্তি করে আমরা থাকতে পারিনি যে বাচ্চাদের পাঠিয়ে যে কি অসুবিধা হবে। এমন প্রত্যন্ত জনপদে কিভাবে ভোট দেয় মানুষ, কিভাবেই বা পৌঁছায় নির্বাচনী সরঞ্জাম? ভোট দিতে আমরা যাইতে হয় ওই ওই স্কুলে যাইতে হয়, নদী পাড়িয়ে যাইতে হয়, ওই ট্রলারে নিয়ে যাই, খাই পাড়িয়ে যাই, নিজেরা হাঁটিয়ে যাই। প্রকৃতির সাথে প্রতিনিয়ত লড়াই করা এখানকার মানুষেরা যেমন সাহসী তেমনি সচেতন। এবার ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশী হতে চান তারা। যদি আমরা নির্বাচনটা ভালোভাবে করতে পারি তা সেইটা আমার ভালো। আমাদের সুবিধা অসুবিধা জন্য আমাদের দেখতে পারে এইরাম লোকের ভোট দিতে চাই। আমরা মারা কাটা খাবো এরম লোকের ভোট দিয়ে না। এখন যে সরকার আসুক আমাদের একটা যেন সাইকেল সেন্টার করে দেয়। যত দূরহই হোক পথ, যত প্রত্যয়। চট্টগ্রামের মিরসরে বাড়িয়ারঘাট ধুনঘাট এলাকায় দাঁড়ানো একটি কাঠ বোঝাই ট্রাকের পেছনে সেন্ট মার্টিন পরিবহনের বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মহিলা ও 2 জন পুরুষ রয়েছে। শুক্রবার ভোর রাতের সময় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধুমঘাট ব্রিজের আগে বন বিভাগের চেকপোস্টে কাঠ বোঝাই ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেন্ট মার্টিন পরিবহনটি উক্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হয়। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত ও 15 জন আহত হয়েছেন। শুক্রবার ভোর 5টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা রেল স্টেশন সংলগ্ন এলাকার এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, এক্সপ্রেসওয়ের পাশে ঢাকামুখী লেনে একটি থেমে থাকা পণ্যবাহী ট্রাককে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে বাসের ভেতর আটকে পড়ে যাত্রীরা। এ সময় ঘটনাস্থলে বাসের সুপারভাইজার তারেকের মৃত্যু হয় এবং আহত হয় অন্তত 15 জন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। যৌথ বাহিনীর হেফাজতে থাকা মাহবুবের দেওয়া তথ্যে প্রশ্ন ফাঁস চক্রের হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে র্যাব। অভিযোগ রয়েছে, শুক্রবার শিক্ষক নিয়োগ পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্র দেওয়ার কথা বলে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করেছিল এই চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়। এদিকে বেলা 3টা থেকে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। প্রতিটি পদের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করছেন 75 জন। দুপুর 2:30টায় পরীক্ষা কেন্দ্রের সব প্রবেশপত্র বন্ধ করে দেওয়া হবে এবং এরপর হলে 2টি OMR শিট বিতরণ করা হবে। 3 পার্বত্য জেলা ছাড়া বাকি 61 জেলায় একযোগে এই পরীক্ষা হচ্ছে। অংশ নিচ্ছেন প্রায় 10,80,000 চাকরি প্রার্থী। পরীক্ষা শেষ হবে বিকাল 4:30টায়। মোট 14,385টি শূন্য পদের বিপরীতে এই বিশাল সংখ্যক আবেদন পড়ায় প্রতিটি পদের জন্য গড়ে প্রায় 75 জন প্রার্থী প্রতিযোগিতায় নেমেছেন। প্রায় 14 বছর পর পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 29 জানুয়ারি ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে শুরু হচ্ছে আকাশপথের সংযোগ স্থাপন। সব প্রস্তুতি এরই মধ্যে শেষ। বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি বিমান যোগাযোগের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট।
বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট ও কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ সময় শীতল থাকায় 2012 সালের পর বন্ধ ছিল দুদেশের মাঝে সরাসরি বিমান চলাচল। 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে ফের ঘনিষ্ঠ হয় দুদেশের সম্পর্ক। এরপরই বাংলাদেশ সফরে আসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা। দুদেশের উচ্চ পর্যায়ে কয়েক দফা বৈঠকের পর এবার চালু হতে যাচ্ছে ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট। এরই মধ্যে পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট চলাচলের যাবতীয় অনুমতি দিয়েছে। বিমানের সূচি অনুযায়ী আগামী 29 জানুয়ারি থেকে সপ্তাহে 2টি ফ্লাইট চলাচলের কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। ধরে আমরা ঢাকা করাচি ঢাকা ফ্লাইটটা চালু করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে আসছে। এখন কর্তৃপক্ষের থেকে সিদ্ধান্ত ফাইনাল করা হয়েছে যে আগামী জানুয়ারি মাসে 29 তারিখ থেকে আমরা ফ্লাইটটা চালু করতে পারবো। বিশ্লেষকরা বলছেন ভারতের সঙ্গে সম্পর্কের টানপোড়েনের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আকাশপথের যোগাযোগ নতুন মাত্রা যোগ করবে। ভারতের সাথে বাংলাদেশে যখন যেহেতু অনেক ব্যাপারে এখন হচ্ছে সম্পর্ক একটা অবনতি হয়েছে, পাকিস্তান থেকেও দেখা গেছে যে কূটনৈতিকভাবে বাংলাদেশের সাথে এনগেজ করার একটা প্রবণতা এটাও আগের চেয়ে এখানে হয়তো এখানে বেশ বেড়েছে। তো সেই অর্থে আমি বলবো যে এটারই ধারাবাহিকতাতে আমরা দেখছি হচ্ছে যে ডিরেক্ট এখানে ফ্লাইটটা হওয়াতে যাতে হচ্ছে যে ট্রাভেলটা এখানে হচ্ছে আরো ইজি হয়ে যায়। সরাসরি ফ্লাইট চালু হলে অনেকটাই কমে আসবে যোগাযোগ খরচ, যার ফলশ্রুতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বাণিজ্য ও পর্যটন খাতে বলে মনে করছেন এই বিশ্লেষক। টুরিস্টরা বা পর্যটকরা হয়তো বা পাকিস্তানেও যাবে এবং পাকিস্তান থেকে কিছু পর্যটক যদি বাংলাদেশে আসে, এই একটা সম্পর্ক আছে এবং যদি পিপল টু পিপল কন্ট্যাক্ট হয় তাহলে ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ এগুলোতে হয়তো বা কিছু অগ্রগতি হতে হবে। তবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কতটা দৃঢ় হবে তা অনেকটাই নির্ভর করবে নির্বাচিত সরকারের উপর। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ভোলায় তীব্র ঠান্ডায় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি বিপাকে শিশু ও বয়স্করা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, হাসপাতালে রোগীর উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন চিকিৎসকরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আজকে সকালে আমরা ভোলার যে 250 শয্যার যে জেনারেল হাসপাতাল রয়েছে এখানে এসেছি এবং এখানে এসে যে তথ্য আমরা পেয়েছি যে আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু রোগীদের চাপ এখানে রয়েছে, তার যে অন্যতম কারণ সেটি আমরা জেনেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু উপকূলীয় জেলা ভোলাতে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। যদিও আজকের যে তাপমাত্রা সেটি ছিল আপনার 11.6 ডিগ্রি সেলসিয়াস, এর আগে ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস এবং তার আগে কিন্তু 8.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু ভোলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যে কারণে আসলে যারা শিশু রয়েছেন তারা বেশি শীতকষ্টে ভুগছেন এবং অভিভাবকরা তাদের আসলে যত্নবান হলেও কিন্তু তারা বেশি আক্রান্ত হচ্ছেন এবং এই হাসপাতালে রোগীদের চাপ বেড়েছে। আজকেও কিন্তু 62 জন কিন্তু নিউমোনিয়া আক্রান্ত রোগীর তথ্য আমরা পেয়েছি এবং গত এক সপ্তাহে কিন্তু এটি আক্রান্তের সংখ্যা 2 শতাধিক ছাড়িয়ে গেছে এবং গত এক মাসে যেমনটি জেনেছি যে 6 শতাধিক কিন্তু রোগী এই হাসপাতালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এমনটি আমরা জেনেছি। তো চিকিৎসকরা বলছিলেন যে আসলে এই যে রোগীদের চাপ বেড়ে যাওয়া, বিশেষ করে শিশুদের, এটি উত্তরণে একমাত্র উপায় হচ্ছে অভিভাবকদের আরও বেশি যত্নবান হতে হবে, এমন আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে বলাতে যে শীতের প্রকোপ বাড়ায় যে শিশুদের নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। মোনা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলায় তীব্র ঠান্ডায় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সেখানকার হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা। দিনরাতে তাপমাত্রার গড় ব্যবধান কমছে প্রায় 1 দশক ধরে। আবহাওয়াবিদরা বলছেন এর ফলে ঘন কুয়াশা বেড়ে যাচ্ছে, কমছে রৌদ্রোজ্জ্বল দিনের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন এর সঙ্গে বায়ু দূষণেরও সম্পর্ক আছে। এভাবে তাপমাত্রার পার্থক্য কমে আসায় মানুষের স্বাস্থ্য ও কৃষির উপর বিরূপ প্রভাব পড়ছে। কাজী শাহেদের রিপোর্ট। 70 বছরের উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তর দেখছে দিন রাতের বা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মোটামুটি একই ধারায় ছিল। 1997 সালের পর এর ব্যত্যয় ঘটে। তাপমাত্রার এ ব্যবধান কমতে শুরু করে গত ডিসেম্বরে একদিনেই ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান 72 বছরের মধ্যে সবচেয়ে কম পাওয়া গেছে।
চলতি বছর এখন পর্যন্ত শৈত্যপ্রবাহের সংখ্যা তুলনামূলক কম, কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকছে বেশিরভাগ দিন। এ কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। দূষণগুলি হয় এগুলি কিছুটা ইনফ্লুয়েন্স করে, কারণ পার ইয়ারে আমরা বায়ুমণ্ডলে যত রকম পার্টিকেলগুলি সাসপেন্ডেড অবস্থা থাকবে, যখন তাপমাত্রা কমে আসবে এই সাসপেন্ডেড পার্টিকেলগুলি পানির সাথে জলীয় সাথে মিশে একটু বাধা সৃষ্টি করে সূর্যের রশ্মি পৃথিবীতে ভূপৃষ্ঠে পৌঁছানোর ক্ষেত্রে। চেঞ্জিং ক্লাইমেট অব বাংলাদেশ শীর্ষক গবেষণায় দেখা গেছে শীতকালে সূর্যের কিরণকালের সময়ও কমেছে। এ কারণেই মূলত কুয়াশা বাড়ছে। গত কয়েক বছর ধরে সূর্যকিরণ কম পাওয়া যাচ্ছে রংপুর বিভাগে। এখানেই বাড়ছে শীতজনিত রোগে মৃত্যুর হার। আনহেলদি হিউমিলেশন করতেছে নেচারকে, যার ফলে নেচারের সাথে যে সমন্বয় করা দরকার এটা কিন্তু মানুষ করতে পারছে না, যার ফলে সার্টেন বিশেষ বিশেষ এলাকাতে, বিশেষ করে আমাদের মতো দেশে যেভাবে নেচার তার জন্য উপযোগী পরিবেশ করেছিল সেটা এখানে নাই। তাপমাত্রার এ ব্যবধান কৃষিতে ঝুঁকি বাড়াচ্ছে। ফসলের পরাগায়ন, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। বেশি সমস্যা হচ্ছে পেঁয়াজ, আলু ও বোরো ধানের বীজ উৎপাদনে। এই শীতটা যদি কন্টিনিউ করে তাহলে কৃষির জন্য কিন্তু বিরাট একটা মারাত্মক প্রভাব বিস্তার করবে। এবং এই যে শীতে যদি কুয়াশা যত বেশি হবে, আমাদের শীতকালীন যে ফসল সরিষা, গম, আলু, পেঁয়াজ, এটার মারাত্মক একটা ক্ষতিগ্রস্ত হবে। দানাদার ফসল যেমন মসুর থেকে শুরু করে বিভিন্ন ক্রপে যেগুলো ফ্লাওয়ারিং টাইম এখন চলছে, এই ফসলগুলো লো টেম্পারেচারের কারণে পোলেন ঠিকমতো জার্মিনেশন করতে পারে না, পোলেন ভায়াবিলিটি কমে যায়, পোলেন টিউব ফর্মেশন না হওয়ার কারণে ফার্টিলাইজেশন হয় না এবং ফ্রুট সেটিং হয় না। জলবায়ু পরিবর্তনের এ ধারা প্রকৃতির ওপর নির্ভরশীল। মানুষকে এর সঙ্গে মানিয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।